অবশেষে অবশেষে স্বস্তির জয় বাংলাদেশের। আচ্ছা ভাইয়া, এই জয়টা আমাদের খুব দরকার ছিল এবং জয়টা আমাদের হয়েছে, এবং যাদের যাদের পারফরমেন্স এক্সপেকটেশন ছিল এই জয়ের পিছনে, তাদের তাদের কিন্তু পারফরমেন্স আমরা পেয়ে গেছি। আচ্ছা ভাইয়া, মানে আমাকে একটা জিনিস বোঝান যে যাদের পারফরমেন্স করা দরকার ছিল, যেমন সাকিব আল হাসান, অনেক কথা হয়েছে, রান পাচ্ছিল না, 607 দিন পর গুনে ভাইয়া 607 দিন পর সাকিব ভাই 50 করে বাংলাদেশকে জেতাইলো। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এরপর মুস্তাফিজ, অসাধারণ বোলিং ভাইয়া মুস্তাফিজ। বাবা ফিজ, তোর এই পারফরমেন্সটা আমার দরকার ছিল বিশ্বকাপে, কারণ তোমাকে নিয়ে যে কথা হয়েছিল তুমি কখনোই ব্যাক করতে পারবে না। মুস্তাফিজ ফুরিয়ে গেছে, মুস্তাফিজকে দিয়ে আর কিছু হবে না। এসব কথা কি আমরাই তো বলছিলাম। বাংলাদেশের যে টিভির সাংবাদিক আছে, বাংলাদেশের যে সাংবাদিকরা আছে, তারা জীবনেও ভাইয়া মুস্তাফিজ বন্দনায় মাতবে না। কারণ কোন মুখে তারা আর মুস্তাফিজের বন্দনায় মাতবে? কারণ তাদের তো আর মুস্তাফিজকে নিয়ে কথা বলার মতো মুখ নাই। কারণ এক মুখেই আম আর এক মুখেই তো জাম আর হয় না রে ভাইয়া। মুস্তাফিজ মাত্র 4 ওভারে 12 রান দিয়ে একটা উইকেট, 17টা ডট বল দিছে ভাইয়া। যদি এই স্পেলটা না হয়তো, যেভাবে পেটনিটা শুরু করছিল, বাংলাদেশ কিন্তু ম্যাচটা এক পর্যায়ে হারে যেতে ধরছিল। সেখানে এসে হঠাৎ করে এসে রিশাদে পরপর 2 ওভার উইকেট, যেভাবে রিশাদ প্রথমে মাঠটা খাইতেছিল, আমি তো পুরো বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে ম্যাচটা মনে হয় পাড়াও করে আমাদের কাছ থেকে হারে যায়। ব্যাপারটা এমন হয়ে গেছিলো কিনা, আপনারাও মনে হয় ঠিক সেমভাবেই পড়ছিলেন। কিন্তু না ভাইয়া, অঘটন ঘটতে দেয় নাই। সাকিব আল হাসান, সাকিব ভাই 2 ওভার এসে, প্রথম 2 ওভারে একটু পিটনি খাইলেও পরের 2 ওভারে কিন্তু সাকিব ভাই পোষায় দিছে। এবং পরে মুস্তাফিজের যে 2 ওভার ছিল, সেই 2 ওভারে তো তারা টাচই করতে পারতেছিল না বল, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। তাসকিন ভাই এসে দারুণ একটা ফিনিশিং দিছে। যাই হোক, বাংলাদেশ জিতে গেল। সর্বমোট কথা হচ্ছে বাংলাদেশ জিতে গেল। এখন মেন কথায় আসি, টপ অর্ডারের যে হাল, আমাদের টপ অর্ডারের যে হাল, সুপার 8-এ গিয়ে বড় বড় দলগুলোর সাথে আমরা কি করব? আমরা তো ভাইয়া পানিও খাইতে পারবো না, পানি খাওয়ার তো টাইম দেবে না ভাইয়া আমাদের। এখন আমার কথা হচ্ছে, কত বলবো ভাইয়া, মাপ চাই তোদের কাছে আমি। শান্ত ভাইয়া, লিটন, তোদের কাছে আমি মাপ চাই, 2 হাত জোর করে মাপ চাচ্ছি ভাইয়া, আমার মাপ করে দে। আর কথা বলতে মন চায় না তোদের ব্যাটিং নিয়ে, আর কিছু করতেও মন চায় না তোদের ব্যাটিং নিয়ে। আচ্ছা ভাইয়া, তোরা আমাকে একটু বুঝা যে আর কিভাবে বললে আর কিভাবে করলে তোরা ব্যাটিংয়ে রান ফিরবি। ওই একটা মানে গোপাল ভাঁড় দেখেন না আপনারা, গোপাল ভাঁড়ের একটা গান আছে, আসছে গোপাল যাচ্ছে গোপাল, কিন্তু ভাইয়া এখানে আর একটা গান আছে, আসছে লিটন যাচ্ছে লিটন। ব্যাপারটা এমন না? ব্যাপারটা আসলেই এমন। আচ্ছা লিটন দাস ভাইয়া, তুমি পারবা না, তুমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাও না ভাইয়া। ওই প্রথম ম্যাচটাতে একটু কুষ্ঠকাঠিন্যর মতো, মানে কুষ্ঠকাঠিন্য কাকে বলে এটা জানেন তো? হ্যাঁ, আমি মনে করাই দিব না। তো কুষ্ঠকাঠিন্যর মতো বলে রান করে ম্যাচটাকে বের করছিল দেখে পরপর 2টা ম্যাচ তোমাকে চান্স দেওয়া হলো, আমাদের সুমাইয়া সরকারকে বসায় রাখা হলো, অনেক কষ্ট করে সুমাইয়া সরকারকে বসায় রাখা হলো। আচ্ছা ভাইয়া, শেখ মাহাদি আছে না? শেখ মাহাদি তো টিমের সাথে আছে, তিনি তো একজন পরীক্ষিত বিপিএল ওপেনার। এরা যেভাবে 0 রানে আউট হইতেছে, মাহাদিকে দিয়ে ওপেন করেন না ভাইয়া, মাহাদিকে ওপেন করান। কারণ হচ্ছে কি জানেন, অন্তত ব্যাটিংয়ে না পাইলে পোলাটা বোলিং দিয়ে 2 ওভার হইলেও পোষায় দিতে পারবে। ব্যাপারটা এমন না। কিন্তু এদেরকে নিয়ে কথা বলতে নিউজ করতে আমরা ক্লান্ত, আমরা বাঙালিরা ক্লান্ত। টিভি সেটের সামনে বসে যখন টপ অর্ডার আবার। আচ্ছা ভাই, আমাকে একটা প্রশ্ন, আমার প্রশ্নটার উত্তর দেন। আমি তো সবসময় আপনাদের প্রশ্ন করি, আপনারা তো তেমন উত্তর দেন না, কিন্তু আমার প্রশ্নটার আজকে উত্তর দেন। শান্ত যে বলটাতে আউট হয়েছে, প্রথমে স্পিনটাতে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলো, এটা তার কোন আক্কেলে সে খেলেছে? শান্ত কোন আক্কেলে খেলেছে আমাকে বোঝান। একটা মানুষের তো আক্কেল হুশ, আক্কেল জ্ঞান তো থাকা দরকার, তবে শান্তর তো সেটাও নেই। শান্তর তো ভাই সে আক্কেল হুশও নাই যে প্রথম দিকে এসে আমি একটু বল দেখে বল খেলে সেট হই। কিন্তু না ভাইয়া, তিনি এসে রিভার্স সুইপ করতেছে, মানে হচ্ছে তার মধ্যে খুব তারা আউট হইতে হবে, বাংলাদেশে তাকে ফিরতে হবে। ভাইয়া রে, যদি ক্ষমতা থাকতো আমার, মোর যদি ক্ষমতা থাকিলয়, একেবারে পিছনত লাথি দিয়া তোকে বাংলাদেশ পাঠিয়ে দিন হয়, ক্যাপ্টেন্সি আর তোকে করানো না হয়। ভাই ক্যাপ্টেন্সি কোটায় খেলতেছো দেখি একদম স্বাধীনভাবে তুমি এই ধরনের খেলা খেলবে, এটা তো মানে নেওয়া যায় না ভাইয়া। এমন একটা ক্রুশিয়াল ম্যাচ, যদি ম্যাচটাতে কালকে পা পিছলি, তো নেদারল্যান্ড তো ম্যাচটা ধরেই নিয়েছিল ভাইয়া হাতে। রিশাদের যদি উইকেট 2টা না দেয়, সাকিব আল হাসান যদি ডট না দেয়, মুস্তাফিজ যদি সিরিয়াস বল না করে, তাহলে তো আমরা ম্যাচটা হেরে যাইতাম। তাহলে ভাইয়া এখন আমার কথা হচ্ছে, তোমরা কবে আর ম্যাচুরিটি দেখাবা? 8-9 বছর ধরে তোমরা ক্রিকেট খেলতেছো, তোমরা আর কবে সিনিয়রিটি দেখাবা? সারা জীবন কি তোমরা কচি কাঁচা হয়ে কোলে করেই ফিডারে দুধ খাবা? নাকি ভাইয়া তোরা আসবি, খেলায় আসবি, খেলবি? যাই হোক, বাংলাদেশ স্বস্তির জয় পেয়ে গেছে, সেই সাথে সুপার 8-এও চলে গেছে। এদেরকে নিয়ে আর কথা বলতে চাই না, বাকিটা সম্পূর্ণ ভাগ্যের উপর ছেড়ে দেন। যাদের পারফরমেন্স দরকার ছিল তারা পারফরমেন্স করছে, আর যারা পারফরমেন্স করার দরকার নেই, ওরা তো ক্যাপ্টেনও বলে দিছে যে প্রতিদিন তো আর এক প্লেয়ারকে ভালো খেলতে হবে না, প্রতিদিন একজন করে ভালো খেললেই যথেষ্ট।
সেই সূত্র ধরেই ক্যাপ্টেন মনে হয় প্রথম বলে আউট হয়ে গেছে। তার রেস্টের দরকার ছিল, হ্যাঁ তার অনেক মানে ক্লান্তি ছিল, প্লেনে ঘুমাইতে পারেনি, তার ঘুমেরও দরকার ছিল। যাই হোক, রানআউট চ্যানেলটা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে মানে ফলো দিতে ভুলবেন না।